হ্যালো স্টুডেন্ট, দেখো এর আগে আমরা উৎস্থিতিবিদ্যা এবং বায়ুমণ্ডলীয় চাপ, সে বায়ুমণ্ডলীয় চাপের বিভিন্ন যে ইকুয়েশন, যেমন চাপের ইকুয়েশন, তারপরে প্লবতা বল, সে প্লবতা বলের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো দেখেছি। এবং সেখানে দেখো আমরা যে ইকুয়েশনগুলো বার করেছিলাম এবং ওখানে যে তরলটা, সেই তরলটা কীরকম ছিল, স্থির অবস্থায় ছিল। এবার যদি এরকম হয় যে কোনো একটা তরল পাত্র, সেই পাত্রটা যদি একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে যায় এবং সেই অবস্থায় যদি বলা হয় যে ওই বস্তুটার ক্ষেত্রে প্রেসার এবং তার যে প্লবতা বল, সেই প্লবতা বলের যে সমীকরণ, সেই সমীকরণটা কীরকম হবে, ঠিক আছে, আজকে আমরা সেটাই দেখব। ঠিক আছে, ওই জন্য তোমাদের বলছি এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তাহলে আজকে যেটা আমরা করব যে সমত্বরণে গতিশীল কোনো একটা বস্তুর চাপ এবং প্লবতা বলের রাশিমালা। ঠিক আছে, সমত্বরণে গতিশীল কোনো তরলের চাপ ও প্লবতা বলের রাশিমালা। এবার দেখো সমত্বরণে গতি ফার্স্টে আমরা যেটা দেখব যে কোনো একটা, তুমি ধরে নাও যে তরল পাত্র বা কোনো একটা তরল কোনো একটা লিফটে গতিশীল। ঠিক আছে, তুমি ধরে নাও একটা পাত্র আছে, এই পাত্রটা কোথায় আছে, কোনো একটা লিফট, সেই লিফটে রাখা আছে এবং সেই লিফটটা ধরো উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, আবার স্থির থাকতে পারে, আবার জি ত্বরণ নিয়ে ধরো উঠতে পারে, সেরকম বিভিন্ন কন্ডিশন আমরা দেখব। তাহলে তুমি ধরে নাও ফার্স্টে যে একটা লিফট এরকম আছে, সেই লিফটের ভিতরে কোনো একটা বস্তু মানে পাত্র, সেই পাত্র থেকে আছে তরল আছে, আর তুমি ধরে নাও এই যে লিফট, সেই লিফটটা কি ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। ঠিক আছে, এইবার এই যে পাত্র, সেই পাত্রের মধ্যে যে জল আছে, সেখানে তুমি একটা এরকম চুঙে আকৃতির একটা অংশ কল্পনা করে নাও। ঠিক আছে, ওই পাত্রের মধ্যে যে জল, তাহলে তার মধ্যে আমরা কি একটা চোঙ কল্পনা করে নিলাম এবং তুমি ধরে নাও এই যে চোঙটা, সেই চোঙটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কত আলফা, এবং ওইখানে যে জলটা আছে সেই জলের যে ঘনত্ব, সেই জলের যে ঘনত্ব সেটা তুমি ধরে নাও কত রো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে উপরে একটা তল থাকবে, নিচে একটা তল থাকবে। ঠিক আছে, এইবার এখানে উপরে দেখো এক ধরনের চাপ ক্রিয়াশীল হবে, আবার নিচের দিকে এক ধরনের, কারণ দেখো উপরের তলটা উপরের তল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, নিচের তলটা একটা নির্দিষ্ট গভীরতায় আছে, তাহলে উপরের তলে এক ধরনের চাপ প্রযুক্ত হবে, আবার নিচের তলে এক ধরনের কি চাপ প্রযুক্ত হবে। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে আমরা চোঙটা কল্পনা করলাম, সেই চোঙের মধ্যে যে জলটা থাকবে, সেই জলের ভর কত হবে, তাহলে দেখো আলফা ক্ষেত্রফলের চোঙের জলের ভর, সেই জলের ভর আমরা ধরে নিলাম কত ইউ, তাহলে ইউ সমান কি হবে, দেখো ভর সমান আমরা কি জানি, আয়তন ইনটু কি হবে, দেখো রো ইকুয়াল টু কত জানি আমরা, এম বাই ভি। ঠিক আছে, তাহলে এম সমান কি হবে, রো ইনটু ভি, তাহলে জলের ঘনত্ব কত রো, আর ওর যে আয়তন কত হবে, তাহলে আয়তন দেখো এর এটা তুমি ধরে নাও আলফা হচ্ছে ওর তোমার যেটা যে ক্ষেত্রফল, আর এখানে এই যে চোঙটা নিয়েছো, সেই চোঙটার যে উচ্চতা, সেই উচ্চতাটা তুমি ধরে নাও কত এইচ, তাহলে কত হবে রো ইনটু আলফা ইনটু কত এইচ, তাহলে এইটা ইকুয়াল টু কি হয়ে গেল, ওই যে চোঙের ভিতরে জলটা আছে সেই জলের কি ভর। এবার দেখো এইখানে এই চোঙটার উপরে কি কি বল কাজ করছে, তাহলে দেখো উপরের যে তল, সেই উপরি তলে কি একটা চাপ প্রযুক্ত হবে, তাহলে দেখো উপরি তলে চাপ, তাহলে উপরি তলে চাপ যদি ধরো চাপ P1, তাহলে চাপ P1 হলে ঘাত কত হবে, দেখো ঘাত সমান আমরা কি জানি, ঘাত সমান হচ্ছে চাপ ইনটু কে ক্ষেত্রফল, তাহলে উপরের এই যে তলটা, সেই তলের উপরে যে চাপ, সেই চাপটা কত P1, আর ওর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত আলফা, তাহলে দেখো P1 ইনটু কত হলো আলফা, এবং এই যে চাপ বা এই যে ঘাত, সেই ঘাতের অভিমুখ কোন দিকে হবে, দেখো নিম্নমুখী, কারণ কারণ উপরের যে তল, সেখানে যে ক্রিয়াশীল চাপ, সেই চাপটাকে নিচের দিকে, তাহলে এখানে এই যে বল, এই বলটা কোন দিকে কাজ করবে, এই বলটা দেখো কাজ করবে নিম্নমুখী। ঠিক আছে, আর দেখো নিচের যে তলটা আছে, সেই নিচের তলে কি হবে, একটা চাপ থাকবে,
এবং সেখানেও কি হবে, একটা বল প্রযুক্ত হবে। তাহলে দেখো এখানে নিচের তলে চাপ আমরা ধরে নিলাম কি P2, তাহলে চাপ P2 হলে ঘাত কত হবে, তাহলে দেখো ঘাত এটা সমান কি আসবে P2 ইন্টু আলফা। এবং এই যে নিচের তলে যে ঘাত, সে নিচের তলে ঘাতের অভিমুখ কোন দিকে হবে, নিচের তলের ঘাতের দেখো যে অভিমুখ, সেই অভিমুখটা দেখো হবে কি ঊর্ধ্বমুখী, তাই না? কারণ যেহেতু নিচের তল, তার তরল কি করবে, উপরের দিকে একটা চাপ দেবে, তাহলে এখানে যে চাপটা বা ঘাতটা, সে ঘাতটা কি ঊর্ধ্বমুখী। আর ওখানে কি কি বল প্রযুক্ত হবে, দেখো ওই যে চোঙ, সেই চোঙটার যে ওজন, সেই ওজনটা কি হবে নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে দেখো চোঙের ওজন এটা সমান কি হবে, দেখো m ইন্টু কত g, সেটা কোন দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে এখানে দেখো কটা বল ওই চোঙটার উপরে প্রযুক্ত হচ্ছে, তিনটে। দেখো একটা হচ্ছে নিম্নমুখী বল P1 আলফা, একটা ঊর্ধ্বমুখী বল কত P2 আলফা, আর একটা বস্তুটার ওজন mg। এবার আলটিমেট বস্তুটা ধরো কি টোটাল পাত্রটা উপরের দিকে উঠছে, তাহলে উপরের দিকে লব্ধি বলটা কি হবে, বেশি হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে লব্ধি বল, তাহলে ওখানে যদি আমরা নিউটনের যে গতিসূত্র বা ওই বস্তুটার গতির সমীকরণ কি হবে, দেখো নিউটনের গতিসূত্রে আমরা জানি যে কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াশীল বল, সে বল সমান কি হয়, বস্তুটার ভর ইনটু কি ত্বরণ, তাই না? তাহলে এখানে দেখো বস্তুটার উপরে যে ক্রিয়াশীল বল, তাহলে একটা দেখো উপরের দিকে কত P2 আলফা, আর নিচের দিকে কি কি বল কাজ করছে এইগুলো দেখো, তাহলে P1 আলফা মাইনাস কত mg, এটি ইকুয়াল টু কি হবে ma। তাহলে এখানে বল বলতে লব্ধি বল, যতগুলা বল কাজ করছে তার কি আমরা লব্ধি বল বার করব। সেই লব্ধি বল কত হলো P2 আলফা মাইনাস P1 আলফা মাইনাস mg, ওইটা ইকুয়াল টু কত ma। তাহলে এখান থেকে দেখো যে P2 মাইনাস P1 ইন্টু আলফা, এটা ইকুয়াল টু দেখো ডান দিকে m কমন নাও, তাহলে কি আসবে দেখো g প্লাস কত হবে a, ঠিক আছে? তাহলে এইবার এখানে দেখো P2 মাইনাস P1 ইন্টু আলফা, m এর ভ্যালু কত, m এর ভ্যালু দেখো আমরা বার করেছি, অর্থাৎ চোঙের যে আয়তনের ভর, সে ভরটা রো আলফা ইন্টু এইচ ইন্টু কত জি প্লাস এ, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আলফা আলফা কেটে গেল, তাহলে এখান থেকে দেখো P2 মাইনাস P1, এটি ইকুয়াল টু কি আসছে রো ইন্টু এইচ ইন্টু কত জি প্লাস এ, এটা আসছে। এবার দেখো আমরা স্থির তরলের ক্ষেত্রে যে চাপ, অর্থাৎ দেখো চাপ বলতে এই উপরিতল এবং নিচের তলের মধ্যে যে চাপের পার্থক্য, সেই চাপের পার্থক্য ইকুয়েশনটা আমরা কি দেখেছিলাম, যে P2 মাইনাস P1 এটি ইকুয়াল টু ছিল এইচ রো জি, ঠিক আছে? এটা দেখেছিলাম। কিন্তু এইখানে যে চাপের ক্ষেত্রে যে ইকুয়েশন বা চাপের যে পার্থক্য, উপরিতল এবং নিচের তলে চাপের পার্থক্যটা কত আসছে, দেখো রো এইচ ইন্টু কত জি প্লাস এ। তাহলে নিশ্চয়ই এই রাশিটা এর থেকে বেশি, কতটা বেশি, এটাকে যদি ধরো ভেঙে দিই, তাহলে দেখো রো জি এইচ প্লাস কত আসবে রো এ ইন্টু কত এইচ। তাহলে যদি কোনো একটা লিফট, সেই লিফট এ ত্বরণ নিয়ে যায় এবং সেই লিফটে যদি একটা তরল পাত্র থাকে, তাহলে সেই পাত্রের চাপের কতটা বৃদ্ধি হবে, দেখো রো এ ইন্টু এইচ, অর্থাৎ তরলটার ঘনত্ব ইন্টু কি যে ত্বরণ নিয়ে উপরে উঠছে ইন্টু কত উচ্চতা। তাহলে যদি কোনো একটা পাত্র স্থিরাবস্থায় থাকলে যা চাপ হবে, ওই পাত্রটা যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে বা কোনো একটা লিফট যদি উপরের দিকে ওঠে, তাহলে চাপের যে রাশিমালা বা চাপের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কত আসছে রো জি এইচ। তাহলে এতটা পরিমাণে চাপ কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, যে কোনো একটা লিফটে যদি কোনো একটা তরল পাত্র থাকে, তাহলে তখন চাপের কতটা পরিমাণে কি বৃদ্ধি হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে আমরা ধরে নিয়েছি যে লিফটটা কি এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। এবার এরকম হতে পারে যে লিফটটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে দেখো এ ত্বরণ নিয়ে নিচে নামলে কি হবে, নিচে নামলে অর্থাৎ দেখো এ ইকুয়াল টু তখন কি আসবে, এর যে মানে ত্বরণ যেটা, সেটা কত আসবে মাইনাস এ হয়ে যাবে, ঠিক আছে? বা মাইনাস এ ত্বরণ নিয়ে কি নিচের দিকে নামছে। তাহলে এইবার এখানে দেখো যে P2 মাইনাস P1 এটা ইকুয়াল টু কি আসবে, এটা ইকুয়াল টু দেখো আসবে রো এইচ ইন্টু কত জি মাইনাস ই। তাহলে দেখো এখন চাপটা কত আসবে, রো এইচ জি মাইনাস কত রো এ ইন্টু কত এইচ। তাহলে দেখো আগে যা চাপ ছিল তার থেকে এতটা পরিমাণে চাপ কি হবে, কমে যাবে। কখন কমবে, যদি লিফটটা এ ত্বরণ নিয়ে উপরের দিকে না উঠে এ ত্বরণ নিয়ে কি হয়, নিচের দিকে নামবে। তাহলে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ভালো করে মনে রাখবে ইকুয়েশনটা, যে যদি কোনো একটা তরল
লিফটে এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে তার চাপের ইকুয়েশন কি হবে, আর যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তাহলে তার ক্ষেত্রে ইকুয়েশন কি হবে। আবার যদি এরকম হয় যে কোনো একটা ধরো লিফট এ ত্বরণ নিয়ে না নেমে যদি জি ত্বরণ নিয়ে নামে, ঠিক আছে, ধরো জি ত্বরণ নিয়ে নামলো, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু কত যদি জি হয়, ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু যদি জি হয় তাহলে দেখো P2 মাইনাস P1 এটি ইকুয়াল টু কি হবে, P2 মাইনাস P1 ইকুয়াল টু, দেখো এখানে রো এর জায়গায় তুমি জি বসে এ এর জায়গায় জি বসিয়ে দাও তাহলে দেখো কত হবে, শূন্য হয়ে যাবে। জি এর জায়গায় এ বসাও তাহলে দেখো এখানে P2 ইকুয়াল টু কত হয়ে যাবে P1। অর্থাৎ কোনো একটা লিফট যদি জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তাহলে তখন ওর ক্ষেত্রে যে চাপ, সে চাপের ইকুয়েশনটা কি হয়ে যাবে, চাপের ইকুয়েশনটা সমান হয়ে যাবে, অর্থাৎ চাপের যে পার্থক্য সে পার্থক্যটা সমান হবে। বোঝা গেল ইকুয়েশনটা? এটা ভালো করে দেখবে। আচ্ছা এবার দেখো যে আমরা যে চাপের ইকুয়েশন, সেই চাপের ইকুয়েশনটা কি দেখলাম যে P2 মাইনাস P1 এটি ইকুয়াল টু কত ছিল, যে রো ইন্টু এইচ ইন্টু কত জি প্লাস কত এ, ঠিক আছে। এবং এখানে দেখো যে P2টা, সে P2টা কোন দিকে কাজ করছে, P2 চাপ সেটা উপরের দিকে, আর P1 যে চাপ সেটা কোন দিকে, নিচের দিকে। এবার যদি এরকম বলা হয় যে যদি কোনো একটা বস্তু ধরো বা কোনো একটা তরল যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে তার উপরে ক্রিয়াশীল প্রবণতা বলটা কত হবে। দেখো প্রবণতা বল কাকে বলে, প্রবণতা বল হচ্ছে যে কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাত। তাহলে দেখো এই যে ইকুয়েশন, এখানে দেখো এই P2 তাকে যদি ওর ক্ষেত্রফল আলফা দিয়ে গুণ করি তাহলে কি ঊর্ধ্বমুখী ঘাত, আর P1 টাকে যদি আমরা আলফা দিয়ে গুণ করি তাহলে কি নিম্নমুখী ঘাত। তাহলে দেখো এইখানে এই P2 মাইনাস P1 এটা যদি করা হয় তাহলে তখন কি আসবে, এইটা ইকুয়াল টু দেখো কি হবে, চাপ মানে ঊর্ধ্বমুখী ঘাত, সে ঊর্ধ্বমুখী ঘাতের ইকুয়েশন পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি ওইটা দিয়ে গুণ করো তাহলে তখন কি ঊর্ধ্বমুখী ঘাতটা তুমি পাবে। এবার এখানেও তুমি কি করো, আলফা দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে দেখো আলফা রো এইচ ইন্টু কত জি প্লাস এ, এটা হবে। তাহলে এটা দেখো যে ঊর্ধ্বমুখী ঘাত বা প্রবণতা বল, তাই না, তাহলে এটাকে বলা হচ্ছে কি প্রবণতা বল, এইটা ইকুয়াল টু, এবার দেখো আলফা ইন্টু রো ইন্টু এইচ, সেটা মানে কি আবার ওই বস্তুটার যে ভর, সেই ভরটা, দেখো এম ইন্টু কত হবে জি প্লাস এ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রবলতা বল, সেই প্রবলতা বলের রাশিমালা। এবার দেখো কোনো একটা তরল যদি স্থির অবস্থায় থাকে তার প্রবলতা বলের রাশিমালা কি ছিল, প্রবলতা বলের রাশিমালা, আচ্ছা এখানে এইরকম না লিখে আমরা প্রবলতা বলের রাশিমালা কি শিখেছিলাম যে ভি রো জি, তাই তো, এটা ভি রো জি এই ইকুয়েশনটা পড়েছিলাম। তাহলে এইখান থেকে দেখো এইটা যদি তুমি গুণ করে দেখো আলফা ইন্টু এইচ মানে কি হবে, আলফা ইন্টু এইচ মানে কত ভি, তাহলে এটাকে এরকম ভাবে লিখো ভি ইন্টু এইচ ইন্টু কত জি প্লাস এ। তাহলে যদি ত্বরণ না থাকতো তাহলে তখন ইকুয়েশন কোনটা ছিল, আমরা দেখেছি ভি রো জি, এটা ছিল প্রবণতা বলের রাশিমালা। এবার যদি ধরো ত্বরণ থাকে তাহলে তখন দেখো কি হয়ে যাচ্ছে ভি এইচ ইন্টু ভি ইন্টু এখানে রো, তাহলে ভি রো জি প্লাস কত আসবে ভি রো ইন্টু এ। তাহলে দেখো যদি ত্বরণ না থাকতো তাহলে প্রবণতা বল কোনটা, এইটা, আর ত্বরণ থাকার জন্য এখন প্রবণতা বল কতটা হয়েছে, এইটা। তাহলে প্রবণতা বলের বৃদ্ধি কতটা হয়েছে, দেখো ভি রো জি। অর্থাৎ কোনো একটা লিফটে কোনো একটা পাত্র যদি থাকে এবং সেই পাত্রটা যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে ওই পাত্রটার উপরে যে ঊর্ধ্বমুখী ঘাত, সেই ঊর্ধ্বমুখী ঘাতটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। সেই ঊর্ধ্বমুখী ঘাতটাকে বলা হচ্ছে প্রবণতা বল, অর্থাৎ প্রবণতা বলটা বৃদ্ধি পাবে। কতটা পরিমাণে বৃদ্ধি পাবে, ভি রো এ, এই পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবার এরকম কোশ্চেন যদি হয় যে যদি এ ত্বরণ নিয়ে উপরের দিকে না উঠে যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তখন যে প্রবণতা বল, সেই প্রবণতা বলের ইকুয়েশন কি হবে, এখন তখন প্রবণতা বল তার ইকুয়েশনটা আসবে ভি রো জি মাইনাস কি হবে, দেখো ভি রো ইন্টু কত এ। তাহলে যদি এ ত্বরণ নিয়ে ওঠার পরিবর্তে এ ত্বরণ নিয়ে নামে তাহলে কোনো একটা বস্তুর যে প্রবণতা বল, সেই প্রবণতা বলের মানটা কি হবে, কমে যাবে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনগুলো ভালো করে মনে রাখবে। আবার আগের যে কন্ডিশন, সেই কন্ডিশন আরেকটা দেখেছিলাম কি, যে যদি এ ইকুয়াল টু জি হয়, অর্থাৎ কোনো একটা লিফট যদি জি ত্বরণ নিয়ে নামে, অর্থাৎ ধরে না কোনো একটা লিফট চলতে চলতে ওর যে দড়িটা দিয়ে আটকানো থাকে সেটা ধরো ছেড়ে গেল, তাহলে তখন সে কি ত্বরণ নিয়ে পড়বে, জি ত্বরণ নিয়ে পড়বে। তাহলে জি ত্বরণ নিয়ে যদি পড়ে তাহলে তার ক্ষেত্রে যে প্রবণতা বল, ঠিক আছে, সেই প্রবণতা বলের ইকুয়েশন কি হবে, দেখো প্রবণতা বল যেটা, সেই প্রবণতা বলটা কত জিরো হয়ে যাবে। কেন, কারণ এর জায়গায় তুমি জি বসিয়ে যাবে, তাহলে দেখো ভি রো জি মাইনাস কত ভি রো জি, এটা কত জিরো। অর্থাৎ মানে
অভিকর্ষ ত্বরণ নিয়ে বা অবাধে পতনশীল কোনো একটা বস্তুর যে প্লবতা বল, সে প্লবতা বলের যে মান, সে মানটা কত হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে দেখবো। আবার দেখো এবার যদি এরকম হয় যে কোনো একটা লিফট যদি স্থির থাকে, মানে স্থির থাকে মানে কোনো রকম ত্বরণে নাই মন্দনে নাই, তাহলে দেখো আমরা আগের ইকুয়েশন পেয়ে যাবো। কোনো একটা যদি ধরো স্থির থাকে, অর্থাৎ সেই ইকুয়াল টু যদি কত হয়? 0 হয়, তাহলে দেখো এখানে চাপের যে পার্থক্য, সেই চাপের পার্থক্যটা কত আসবে? P2 মাইনাস P1, এটা ইকুয়াল টু দেখো এইচ রো কত? জি হয়ে যাবে। আর প্লবতা বলের মানটা কি? এটা 0 করে দাও। তাহলে দেখো এ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেখো প্লবতা বল, সে প্লবতা বলের মানটা কত আসছে? প্লবতা বলটা দেখো আসবে ভি রো জি। ঠিক আছে, তাহলে কোনো একটা লিফট যদি কোনো রকম ত্বরণ বা মন্দন নিয়ে না যায়, স্থির থাকে, তাহলে তার প্লবতা বলের মানটা কত হবে? 0 হবে। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখবে। কোনো একটা, তাহলে এটা দেখো মেইন ইকুয়েশন কি, যে আমরা ফার্স্টে ধরে নিলাম যে কোনো একটা তরল ত্বরণ নিয়ে লিফটের কি উপরের দিকে উঠছে, তাহলে ওর যে চাপের পার্থক্য, সেই চাপের পার্থক্যটা আমরা ফার্স্টে বার করলাম। যে ইকুয়েশনটা কি এসেছিল, যে P2 মাইনাস P1 ইকুয়াল টু কত? রো ইন্টু এইচ ইন্টু কত? জি প্লাস এ। এবার যদি ত্বরণটা নিয়ে এসে মন্দন নিয়ে যায়, তখন এই জায়গাটা কি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ তখন চাপের যে পার্থক্য, সেই চাপের পার্থক্যটা কি হবে? কম হবে, এবং সেই সঙ্গে সঙ্গে প্লবতা যে বল, সে প্লবতা বলের যে মান, সে প্লবতা বলের মানটাও তখন কি হবে? কমবে। আর যদি ত্বরণ নিয়ে ওঠে, তাহলে তখন প্লবতা বলের যে মান, সেই মানটাও কি হবে? বেশি হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এরপরে আমরা যেটা শুরু করব, সেটা হচ্ছে অনুভূমিক বরাবর। দেখো এরপরে যেটা আছে, যে অনুভূমিক দিকে সমত্বরণে গতিশীল কোনো একটা তরলের কি মুক্ত তল, অর্থাৎ তুমি ধরে নাও একটা এরকম পাত্র আছে, সে পাত্রতে তুমি ধরে নাও জল আছে। ঠিক আছে, এইবার এই পাত্রটা যদি লিফটে না উঠে, যদি অনুভূমিক বরাবর যায়, অর্থাৎ ধরে নাও একটা কোনো গাড়ি, সেই গাড়ির পিছনে এরকম একটা পাত্রে, সে পাত্রে কি আছে? জল আছে, এবং সে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে ওই গাড়িটার যে পাত্রর যে জল, সে জলটা কি রকম হয়? এরকম হবে। ঠিক আছে, যদি এটা আমরা প্রমাণ করব, তাহলে ধরো এখানে ধরো সামনের দিকটা যেটা, সেই সামনের দিকটা কি নিচু হয়, আর পিছনের দিকটা কি উপরের দিকে উঠে যায়, সেটা আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণ করব। তাহলে তার জন্য কি করলাম, তুমি ধরে নাও ফার্স্ট এরকম নেই, এখানে তুমি একটা এরকম চোঙ কল্পনা করো। তাহলে এইবার অনুভূমিক বরাবর একটা কি করলাম আমরা, ওই তরলের মধ্যে একটা তল মানে চোঙ কল্পনা করে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ওই চোঙের এ বিন্দু, আর এটা হচ্ছে চোঙের কি? বি বিন্দু। এই চোঙটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম কত? এল, আর ওর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? আলফা। তাহলে দেখো এই চোঙের মধ্যে যে পরিমাণ জল থাকবে, সেই জলের ভর কত হবে? দেখো চোঙের জলের ভর এম, সেই এম ইকুয়াল টু কি হবে? তাহলে আয়তন ইন্টু কি? ঘনত্ব। তাহলে আয়তন কত? আলফা ইন্টু এল, আর ঘনত্ব, সেই ঘনত্বটা আমরা ধরে নিলাম কত? রো। তাহলে এইটা হচ্ছে কি, ওই যে চোঙটা, সেই চোঙটার কি আয়তন, মানে ভর, যে জলটা আছে সেই জলের। এবার দেখো এইখানে এই যে তলটা আছে, তুমি ধরে নাও এই দিকের যে তল, সেই তলের যে চাপটা ক্রিয়াশীল। তাহলে দেখো এ তলে বা এ বিন্দুতে যে চাপ, এ বিন্দুতে চাপ, এটা তুমি ধরে নাও কত? পি এ। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে চাপ কত? পি এ। আর বি বিন্দুতে যে চাপ, সেই বি বিন্দুতে চাপ, এটা তুমি ধরে নাও কত? পিবি। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে চাপ কত? পি, আর বি বিন্দুতে চাপ কত? পিবি। তাহলে এখানে দেখো আমরা যদি ঘাত বার করি, তাহলে ঘাত কত হবে? তাহলে এখানে যে ঘাত, সেটা তুমি ধরে নাও এফ এ। তাহলে ঘাত এফ এ ইকুয়াল টু কি হবে? তাহলে পি এ ইন্টু কত? আলফা। আর এইখানে যে ঘাত, এটা তুমি ধরে নাও কত? এফ বি। তাহলে সেই এফ বি ইকুয়াল টু কত হবে? এফ বি ইকুয়াল টু দেখো হবে পি বি ইন্টু কত? আলফা। ঠিক আছে, তাহলে এইবার তুমি যদি ঘাত মানে, এবার দেখো এই বস্তুটা কি সামনের দিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে সামনের দিকে যে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, সেই ত্বরণটা কত? এ। তাহলে বস্তুটার গতির সমীকরণ কি হবে? তাহলে দেখো অতএব বস্তুর গতির সমীকরণ এটা দেখো, তাহলে আমরা এরকম করছি যে পি এ ইন্টু আলফা, এটা কি একটা বল, মাইনাস এখানে দেখো পি বি ইন্টু কত? আলফা, এটা সমান কি হবে? দেখো এম ইন্টু এ হবে। দেখো এমনি সাধারণত স্থির তরলের ক্ষেত্রে
আমরা জানি যে একটা অনুভূমিক রেখা বরাবর যে চাপ সেই চাপটাকে সমান হয়, কিন্তু এখানে বস্তুটা কি হচ্ছে একটা ত্বরণ নিয়ে গতিশীল, ঠিক আছে। তাহলে ত্বরণ নিয়ে গতিশীল, এবার এখানে আমরা কি করেছি পি এ আলফা, অর্থাৎ এখানে অনুভূমিক রেখা বরাবর এই একটা বিন্দুতে ঘাত আর এই একটা বিন্দুতে ঘাতের কি পার্থক্যটা লিখেছি। এবার যদি ধরো দুটো চাপ সমান হয় তাহলে এইটা কত আসবে, 0 আসবে, আর যদি ধরো সমান না হয় তাহলে কি 0 আসবে না। তাহলে এইটা যদি এ করো তাহলে দেখো পি এ মাইনাস পি বি এটা ইকুয়াল টু কত আলফা ইন্টু, এবার দেখো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে আলফা ইন্টু এল ইন্টু রো ইন্টু কত এ, ঠিক আছে। তাহলে এখানে আলফা আলফা কেটে দাও, তাহলে দেখো পি এ মাইনাস পিবি এইটা ইকুয়াল টু কত এল রো ইন্টু কত এ। তাহলে দেখো এখানে যে পি এ মাইনাস পিবি এর ভ্যালুটাকে 0 আসছে না, তাহলে পি এ মাইনাস পিবি এর ভ্যালু নট ইকুয়াল টু 0 মানে এখানে পি আর পিবি কে সমান না। তাহলে পি এ এবং পিবি যেহেতু সমান না এবং পি এ থেকে পিবিটা বাদ দিলে আমরা যে রাশিটা পেয়েছি দেখো একটা কি পজিটিভ রাশি। তাহলে পজিটিভ রাশি মানে এখানে অবশ্যই যে পি এ সেই পি এ গ্রেটার দেন কত পিবি, মানে এখানে দেখো পি এ নট ইকুয়াল টু কত হচ্ছে পিবি হচ্ছে, তাই না। এবং এখানে আমরা পি এ থেকে পিবিটা বাদ দিলে যে রাশিমালাটা পেয়েছি এটা কি একটা পজিটিভ রাশিমালা। তাহলে এখানে যেহেতু পজিটিভ রাশিমালা তাহলে এখানে অবশ্যই কি হবে পি এ থেকে পিবিটা কি বড় হবে, ঠিক আছে। তার মানে দেখো আমরা অনুভূমিক রেখা বরাবর একটা মানে দুটো বিন্দু ধরে নিয়েছি, একটা এ আর একটা কি বি। তাহলে দুটো বিন্দুর চাপের যে পার্থক্য সে চাপের পার্থক্য থাকছে। তাহলে চাপের পার্থক্য মানে তাদের যে উচ্চতা সেই উচ্চতার কি পার্থক্য আছে, তাই না। উচ্চতার পার্থক্য না থাকলে কখনোই কি চাপের পার্থক্য হবে না। তাহলে এখানে যে উচ্চতার পার্থক্য সেই উচ্চতার পার্থক্য একটা কি থাকবে। তাহলে এখানে তুমি ধরে নাও এই এ বিন্দু যেটা সে জলতল থেকে যে উচ্চতা আছে সেটা কত h1, আর বি বিন্দুটা যে উচ্চতা আছে সেটা তুমি ধরে নাও কত h2। তাহলে দেখো h1 আর h2 নিশ্চয়ই এক হবে না, কেন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি চাপের একটা পার্থক্য থাকছে। তাহলে যদি ধরো এইটা h1 হয় তাহলে h1 এর, তাহলে এখানে দেখো পি এ যেটা সেই পি এর ভ্যালু কত আসবে, পি এর ভ্যালু আসবে দেখো h1 রো জি, আর পিবির যে ভ্যালু সেই পিবির ভ্যালুটা কি হবে h2 রো জি। তাহলে এখানে কি হবে যে এই চাপটা বেশি আর এই চাপটা কম, তাহলে h1 গ্রেটার দেন কত হবে h হবে। তাহলে এইখানে দেখো পি এ গ্রেটার দেন যেহেতু পিবি, তাহলে দেখো h1 গ্রেটার দেন কত h2, অর্থাৎ কোনো একটা পাত্র যদি এ সমতরণ নিয়ে যায় তাহলে তার সামনের দিকটা কি হবে নিচু হয়ে যাবে, আর পিছনের যে দিকটা সে পিছনের দিকটা কি হয়ে যাবে কিছুটা উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। তাহলে কেন উঠছে আমরা বুঝতে পারছি, যেহেতু চাপের একটা পার্থক্য থাকছে তাহলে সেই চাপের পার্থক্যের জন্য কি হবে এই দিকটা উঁচু হবে আর এই দিকটা নিচু হবে। কতটা হবে সেটা আমরা দেখো এখান থেকে h2 মাইনাস h1 সেটা বার করতে পারবো। এবার দেখো তাহলে এখানে যদি ওই ইকুয়েশনটা বসিয়ে দিই ভ্যালুটা, তাহলে ইকুয়েশনটা কি আসছে, তাহলে দেখো পি এর ভ্যালু এইটা, তাহলে দেখো আসছে h1 রো জি মাইনাস কত h2 রো জি, এটা সমান কি আছে l রো ইন্টু কত a, ঠিক আছে। তাহলে এইবার এখান থেকে দেখো রো জিটা তুমি কমন নাও, তাহলে h1 মাইনাস কত h2 এটা ইকুয়াল টু কত l ইন্টু কত রো ইন্টু কত a। তাহলে এখান থেকে দেখো রো রো কেটে গেল, তাহলে দেখো h1 মাইনাস h2 এটা সমান কত l a বাই কত g, এটা হবে, ঠিক আছে। এইবার এখানে যদি ধরো আমরা এটাকে যদি আমরা করি ধরো h1 মাইনাস h2 বাই l এটা ইকুয়াল টু কত আসবে a বাই g। তাহলে দেখো এখানে তুমি ধরে নাও যে উপরের যে পৃষ্ঠ মানে সামনের যেটা সেটা নিচে আছে আর পিছনের দিকটা কি উপরে উঠে আছে, তাহলে তুমি ধরে নাও এইখানে এই বরাবর যদি তুমি একটা রেখা টানো, এবার তুমি ধরে নাও এটা অনুভূমিকের সঙ্গে ওই যে তরলের যে উপরিতল সেটা থিটা কোণ করে আছে, ঠিক আছে। তাহলে যদি থিটা কোণ করে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে লম্ব। এবার দেখো এই যে লম্বটুকু এইটুকু কত হবে, দেখো এইটার টোটালটা কত h আর এটা হচ্ছে কত h, এইটা হচ্ছে টোটালটা h1 আর এইটুকু কত হচ্ছে h2, তাহলে এইটুকু কত হবে ওইটুকু দেখা হবে h1 মাইনাস h2, আর এইটা কি হবে এটা দেখো ওই যে চোঙটা আমরা ধরে নিয়েছিলাম সেই চোঙের দৈর্ঘ্য। তাহলে দেখো যদি আমরা নাম দিই এটা a এটা b এটা c, তাহলে দেখো এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ, তার এখানে লম্ব কোণটা এ বি আর ভূমি কোণটা দেখো বিসি। তাহলে এখানে দেখো এই h2 মাইনাস h1 এটা দেখো কি আসছে অ্যাকচুয়ালি এইটা দেখো আসছে কি লম্ব বাই কত ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি এটা ইকুয়াল টু কত জি,
এবার দেখো লম্ব বাই ভূমি, সেই লম্ব বাই ভূমি ইকুয়াল টু আমরা কি জানি ট্যান থিটা হয়। তাহলে এখানে দেখো ট্যান থিটা, সেই ট্যান থিটা ইকুয়াল টু কত a বাই g। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত হবে, দেখো ট্যান ইনভার্স অফ a বাই g। অর্থাৎ কোনো একটা তরল যে ত্বরণ নিয়ে যাচ্ছে সেই ত্বরণের ভ্যালুটা যদি আমার ধরো জানা থাকে, তাহলে এখান থেকে আমরা অনুভূমিকের সঙ্গে কতটা পরিমাণে কোণ করে থাকবে সেই কোণের ইকুয়েশনটা আমরা এই ফর্মুলা থেকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনগুলো ভালো করে মনে রাখবে। যে কোনো একটা তরল যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার এর আগে আমরা দেখেছি যে কোনো একটা তরল স্থির অবস্থায় থাকলে তার যে অনুভূমিক তল, সেই তলটা কি মানে তল যেটা সেই তলটা অনুভূমিক থাকে, সমতলভাবে থাকে। কিন্তু কোনো একটা তরল যদি এ ত্বরণ নিয়ে বা যে কোনো একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে গতিশীল হয়, তাহলে যে তার উপরিতল সেই উপরিতলটা কি অনুভূমিক থাকে না, কি হয় একটা দিক উঁচু হয় আর একটা দিক নিচু হয়। মনে রাখবে যে দিকে ত্বরণ নিয়ে যাচ্ছে সেই দিকটা নিচু হবে, আর পিছনের যে দিক সেই পিছনের দিকটা কি হবে, উঁচু হয়ে যাবে। এটা যেন ভালো করে মাথায় রাখি। এবং কতটা উঁচু হচ্ছে, কতটা নিচু হচ্ছে, কতটা কোণে পিছনের দিকটা উঠে থাকছে সেটা দেখো এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের সাহায্যে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপরে কয়েকটা জিনিস আছে, ওইগুলো দেখো তোমরা ক্লাস 9-এ পড়েছো, ওইগুলো আমি সেরকম বলছি না। যেটা আছে যে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে এটা নিশ্চয়ই তোমরা জানো। যে আমরা জানি আমাদের যে পৃথিবী, যে পৃথিবীর যে পৃষ্ঠ অর্থাৎ মাটি, সেই মাটির চারিদিকে কি একটা নির্দিষ্ট উচ্চতা, সেই নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কি আছে, একটা বায়ুমণ্ডল আছে। ঠিক আছে, সাধারণত সেই বায়ুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত উপরে বিস্তৃত থাকে, 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এবার বায়ুগুলা কেন উপরের দিকে চলে যায় না, কারণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের জন্যে যে ভারী যে গ্যাস, সেই ভারী গ্যাসগুলোকে পৃথিবীর কাছাকাছি আছে, আর হালকা গ্যাস কিন্তু নেই। হালকা গ্যাসগুলো আমরা জানি যে মুক্তিবেগের জন্য সেগুলো কি হচ্ছে, উপরের দিকে উঠে গেছে। মুক্তিবেগ কি এটা মহাকর্ষ চ্যাপ্টারতে আছে, ওখানে ডিটেলস আলোচনা হবে। তারপরে সেই বায়ুমণ্ডলীয় চাপের মান কত, বায়ুমণ্ডলীয় চাপ কীভাবে ক্যালকুলেশন করা হয়, যে সমুদ্রের পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদের যে চাপ, সেই চাপটাকে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে ধরে নেওয়া হয়। এগুলো দেখবে তোমরা ক্লাস 9-এ পড়েছো। তারপরে বায়ুমণ্ডলীয় চাপের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো কীরকম হবে, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত। তারপরে দেখবে আছে যে ব্যারোমিটার, সেই ব্যারোমিটার সাহায্যে কি করা হয়, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়া, সেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। এই সব জিনিসগুলো আছে, দেখবে ওইগুলো তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে। এবং ওইগুলো তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, ওই জন্য ওইগুলো আমি ডিটেলস বলছি না। আর ওখান থেকে পরীক্ষায় সেরকম কোশ্চেন আসে না, ওইগুলো সেরকম ক্যালকুলেশন নেই। জাস্ট তোমরা একবার কি পড়বে, একবার পড়লে আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, আর এই আগে যেটা করলাম সে আগেটা বারে বারে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে নিটে এবং যে 11 সেই 11-এ কোশ্চেন আসে। আর একটা কথা মনে রাখবে যে 11 থেকে নিটে কিন্তু বেশি কোশ্চেন আসে। টোটাল 11 আর 12-এর যদি পার্সেন্টেজ করা হয়, তাহলে 11 থেকে কী হবে 60% মোটামুটি আসে, আর 12 থেকে 40%। ওই জন্যে তোমরা এখনই 11টা বেশি বেশি করে পড়ে রাখো, কারণ এইচএসের পরে সময় থাকে না বেশি, তখন 11। ওই জন্য এখন 11-এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো অবশ্যই তোমরা কি ক্লিয়ার করে রাখবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার করে রাখলে ওই এইচএস পরীক্ষা শেষে তখন শুধুমাত্র 11টা দেখবে, তাহলে দেখবে ইজিলি তোমরা 11-এর বইটা মানে করতে পারবে, আয়ত্ত করতে পারবে। তখন তারপরে নিট দিতে যাবে, রানিংয়ে পেয়ে যাওয়ার একটা কি সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে।